প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিটিভির বিশেষ আয়োজনে। সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। দর্শক, আজকে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের প্রিয়জন, দীর্ঘদিন ধরে যারা মিডিয়ায় আপনাদেরকে নানান রকমের তথ্য উপাত্ত এবং বক্তব্য দিয়েছেন এবং আপনারা তাদের বক্তব্য গ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে এই দুজনের অত্যন্ত ইতিবাচক ভূমিকাও আপনারা জানেন। তার মধ্যে একজন আমার বায়ে আছেন বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, জুনায়েদ সাকি। আপনাকে আমন্ত্রণ অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ। আমার ডানে আছেন আরেকজন জনপ্রিয় বক্তা, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। স্যার, আপনাকে আমন্ত্রণে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ফ্যাসিবাদের কবলে দেশটি ছিল, অনেক জীবনহানি হয়েছে, অনেক রক্ত ঝরেছে এবং একটি গণ অভ্যুত্থান এবং গণহত্যা চালিয়ে একটা সরকার পালিয়ে যাওয়ার পরে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সেই সরকার এই এত বড় সমস্যা নিয়ে, এত ঋণের বোঝা নিয়ে, দীর্ঘদিনের ভঙ্গুর একটা ব্যবস্থাপনা নিয়ে সরকারে আসলো এবং এসে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিলেন আপনাদের জন্য কি কি করবেন। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব এই ১৮০ দিনে সরকার আপনাদের জন্য কতখানি কি করতে পেরেছেন, অথবা আরও কি করা যেত, কোথায় অপূর্ণতা রয়ে গেল এবং আরও কি করণীয় আছে। সেজন্যই আমি প্রথমেই একটু মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই যে আপনি সরকারের একজন প্রতিনিধি, এখানে আপনারা জনগণের প্রত্যাশা কতখানি পূরণ করতে পেরেছেন বলে মনে করেন, মানে এই ১৮০ দিনে শুরুটা কেমন হলো? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণ, সে অংশ হিসাবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটা কিংবা সেটা শুরু করে দেওয়াটা সরকারের একটা লক্ষ্য ছিল এবং বিশেষভাবে ১৮০ দিনের মধ্যে এই কাজগুলো যাতে খুব ভালোভাবে শুরু করা যায়। আপনারা এটা জানেন যে নির্বাচনী প্রতিশ্রুতিটাও একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে তৈরি হয়েছে, বিশেষভাবে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের জায়গা থেকে সরকার, বর্তমান যে সরকার, তার আগে তৎকালীন পার্টি হিসেবে বিএনপির পক্ষ থেকে ২৭ দফা দেওয়া হয়েছিল। আমরা যারা যুগপৎ ধারায় আন্দোলন করেছি, আমাদের দল এবং আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ১৪ দফা দেওয়া হয়েছিল, অন্যান্য দলেরও কর্মসূচি ছিল এবং সব কিছু মিলিয়ে ৩১ দফা একটা যুগপৎ ধারার লক্ষ্য ঠিক হয়েছিল, যেটা রাষ্ট্র ব্যবস্থা মেরামত, সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি। এবং তারও পেছনের ধারাবাহিকতা আছে, বিশেষভাবে বিএনপির দিক থেকে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, এগুলোর একটা কন্টিনিউটি হিসেবেই বিএনপি তার কর্মসূচি হাজির করেছিল। প্রত্যেকটা দলেরও তার সংগ্রামের ধারাবাহিকতা আছে এবং এই সব কিছু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এসে একটা মোহনায় এসে দাঁড়িয়েছিল। এবং সেইখানে এই যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচনী ইশতেহারও তৈরি হয়েছে। সরকার এই ১৮০ দিনে তার প্রধান মনোযোগ ছিল এই যে বিপুল আকাঙ্ক্ষা, এত শহীদের রক্ত, এত হাজার হাজার তরুণ, নারী, শিশু, বৃদ্ধ, দেশের শ্রমিক, কৃষক, বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, সকল শ্রেণী পেশার মানুষের, বয়সের মানুষের যে বিরাট আত্মত্যাগ, কোটি মানুষের উত্থান, এইটা মানুষকে যে প্রত্যাশার জায়গায় নিয়ে গেছে, সেটা পূরণ করার একটা বিরাট চাপ নিয়ে কিন্তু শুরু হয়েছে। এবং সেইটা পূরণ করার জন্য যে অঙ্গীকার, যে তাগিদ, যে ধরনের সক্রিয়তা দরকার, সেটা এই সরকার শুরু থেকেই
মানে যেটাকে বলে যে কাজে পরিণত করা, কাজের মধ্য দিয়ে সেই অঙ্গীকারটা প্রতিফলিত করা, সেটার চেষ্টা করেছে। এবং আমরা আশা করি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে একটা সরকার তার কাজ করছে কিনা এবং মানে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে কিনা, মানুষের প্রত্যাশাকে বিবেচনায় নিয়ে সেটা পূরণ করার জন্য তার যতটুকু সক্ষমতা পুরোটা কাজে লাগাচ্ছে কিনা, সেইটা অন্তত মনে আমাদের যে একটা জায়গা, যে মানুষের এই আস্থার জায়গাটা তৈরি হয়েছে, যে এই সরকার মানুষের প্রত্যাশা পূরণে এবং এই যে মানুষের প্রত্যাশাকে কেন্দ্র করে যে প্রতিশ্রুতিটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সে ভিত্তিটা তৈরি হয়েছে সেটা মনে করেন তারা পূরণ করতে চেষ্টা করছে। এখন এইটা করতে গিয়ে যে প্রথম সরকারের দিক থেকে যে কাজগুলো করা হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো এক ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কিংবা সিগনেচার প্রোগ্রাম আকারে হাজির হয়েছিল, সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করা। পাইলট আকারে প্রায় প্রত্যেকটি শুরু করে দেওয়া হয়েছিল এবং প্রায় বলা চলে বাজেটের আগেই এগুলো শুরু হয়েছিল। আপনি যদি ফ্যামিলি কার্ডের কথা ধরেন, কৃষক কার্ডের কথা ধরেন, আপনি যদি খাল খননের কথা ধরেন, আপনি যদি হেলথ সার্ভিস শুরু করার জন্য উদ্যোগের কথা ধরেন, আপনি যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কিংবা পুরোহিতদের যে সম্মানী ভাতা সেটার প্রশ্ন ধরেন, কিংবা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, কিংবা মাল্টিমিডিয়া মানে ক্লাসরুম, কিংবা শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, কিংবা ক্রীড়াবিদদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা, তাদের ভাতা দেওয়া, স্কুলের শিশুদেরকে ফুটবলে সম্পৃক্ত করা, প্রতিযোগিতায় নতুন কুড়ির কাজ, এমনকি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ তো নিয়েছেন। হ্যাঁ, আমার প্রথম বৈঠকেই 10,000 টাকা ঋণ মওকুফ করা হয়েছে, প্রায় 13 লক্ষ কৃষক বোধহয় উপকার ভোগী। তো এইটা ছিল একটা জায়গা, যে তার সিগনেচার প্রোগ্রামগুলোকে শুরু করা। সেটা সবটার তালিকা আমি হয়তো আজকে বিশেষভাবে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে সরকারের যে পুরো পরিকল্পনা, এটা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেশে মানে তার প্রত্যাবর্তন করলেন দীর্ঘদিন রাজনৈতিক নির্বাসনে থাকার পরে, তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সেইটা আসলে ইস্তেহারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। সেই পরিকল্পনা তো আরও কতগুলো ধাপ আছে, যেমন আমাদের করতে হয়েছে একটা 5 বছর ব্যাপী, এটা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে করা হয়েছে, যেটা খুব আর অল্প কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই আমরা এটা রিলিজ করতে পারবো। সেটা হচ্ছে 5 বছর ব্যাপী একটা অর্থনৈতিক উন্নয়নের কৌশলপত্র, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার মধ্যে যেমন পরিকল্পনা আছে তেমনি বাস্তবায়ন কীভাবে হবে তারও দিক নির্দেশনা আছে। আমি একটু শেষ করি এই জায়গা থেকে, যে তার মানে ইস্তেহারকে প্রথমে একটা পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলপত্রে আনতে হয়েছে। তারপরের যে কাজ, যে প্রত্যেকটি মানে সেক্টর কিংবা মন্ত্রণালয়কে তার যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তার যে উন্নয়ন পরিকল্পনাটা হয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়, সেইখানে এই যে ইস্তেহার এবং ফ্রেমওয়ার্কের যে প্রতিফলন সেটা ঘটানো। এই 6 মাসে সেই কাজগুলো বিভিন্নভাবে করা হয়েছে এবং প্রকল্প ধরে ধরে, এবং সেইটা আপনি ধরেন দেশের প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ক্ষেত্রে বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কিভাবে নতুন করে দাঁড়াবে, কিংবা আপনি যদি ধরেন যে বিভিন্ন বড় বড় জায়গাগুলোতে পানি ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ, রেল, নৌপথ পুনর্গঠন করা, কিংবা বিনিয়োগের জন্য বিশেষ পরিস্থিতি তৈরি করা, এবং ব্যাংক ব্যবস্থাপনাকে পুনর্গঠন করা, আর্থিক খাতকে পুনর্গঠন করা, ডিরেগুলেশনের মতো একটা বড় কাজ করে যাতে দেশে বিনিয়োগ তৈরি হয়, স্টার্ট আপ যারা করবে, নতুন তরুণরা যাতে এগিয়ে আসতে পারে বিনিয়োগের জন্য, কিংবা সর্বোপরি আমাদের দেশে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে আধুনিক শিক্ষায়, প্রযুক্তির শিক্ষায় এবং দক্ষ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেই সমস্ত জায়গাতে, কিংবা স্বাস্থ্যের জায়গা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাগুলোতে কিভাবে আসলে সকলের কাছে, মানে প্রত্যেক নাগরিক জন্য বাজেট দ্বিগুণ করেছেন আপনারা, 51 সজ্জার হসপিটালকে 101 সজ্জা করেছেন। এগুলোতে একদিকে যেমন বাজেটে একটা পরিকল্পনা হাজির করা হয়েছে, যে সামাজিক সুরক্ষা খাত, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনিয়োগ, এবং একটা উৎপাদনমুখী, কর্মসংস্থানমুখী একটা বিনিয়োগ নির্ভর অর্থনীতি, এটা গড়ে তোলা এবং তার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা এবং তার প্রাতিষ্ঠানিক আয়োজনটাকে গড়ে তোলা, এই সবগুলো জায়গায় সরকারের পরিকল্পনা অনুযায়ী পুনর্গঠন করা, এটা ছিল 180 দিনের কাজের অগ্রাধিকার, যার মধ্য দিয়ে সরকার ফুল স্কেলে
মানে যাকে বলে যে তার কার্যক্রমটা শুরু করতে সুন্দরভাবে পারে, শুরু বাস্তবায়ন করতে পেরেছেন। নিশ্চয়ই এই তালিকা আরো এই যে- দীর্ঘ এবং আলোচনাটাও আর একটু দীর্ঘ আমি হওয়া মোটা খুব দাগে একটা স্বাভাবিক। বলার চেষ্টা করলাম যে আমরা ভূমিকাটা সরকার পেলাম। সরকার তার তো সিগনেচার প্রোগ্রাম একদিকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী পুরো তার 5 পরিকল্পনা। বছরের যে দায়িত্ব সেটাকে এবং পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করার জন্য যে পুরো রাষ্ট্র কাঠামোটাকে উপযোগী করা, সেইটার এমনকি রাজনৈতিক সংস্কারের যে অঙ্গীকার, সবচেয়ে বড় অঙ্গীকার যেটা ছিল, সেটাও আপনি সংবিধান সংস্কারের কমিটি গঠন করে সেই উদ্যোগও সেদিকে এগিয়ে যাচ্ছেন। আপনার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। এই পর্যায়ে আমরা সরকারের তরফ থেকে একজন মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, তার বক্তব্য শুনলাম। অনেকেই মনে করতে পারেন যে তিনি সরকারের অংশীদার, সরকারের একজন মন্ত্রী, সুতরাং তিনি তো এটা বলবেনই। আপনি একজন পর্যবেক্ষক, শিক্ষক এবং একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি। দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি পর্যবেক্ষণ করছেন এবং বলছেন বর্তমান একটা সরকারের এইরকম ভিজিবল উন্নয়ন, সেটা একটা দিক আছে। পাশাপাশি ধরেন বর্তমান সরকার আসার পরে যে সংসদীয় সরকারি ব্যয় কমাতে, ডিনার আয়োজনে, আপ্যায়নে, বিদেশ সফরের প্রতিনিধি কমানো, প্রধানমন্ত্রীর যে সিম্পলিসিটি এবং সাদাসিধে জীবনযাপন, তার যে নিজের যে স্যালারি, তার একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া সহ অন্য মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাইকে তার এই যে কৃচ্ছতা সাধনের দিকে উদ্বুদ্ধ করে, এটা কিন্তু একটা সরকারের এক পক্ষ থেকে একটা মেসেজ। তো সেগুলি মিলিয়ে এবং জুনায়েদ সাকি প্রতিমন্ত্রী যে কথা বললেন, তার নিরিখে আপনার মূল্যায়নটা কি? মানে প্রতিমন্ত্রী মহোদয় যা বলেছেন সেরকমই কাছাকাছি, নাকি অন্যরকম কিছু? ধন্যবাদ শান্ত ভাই আপনাকে, এবং আজকে আমার সাথে সাকিব ভাই আছেন। তাকে একটা নতুন রূপে আজকে আমি প্রথম একসাথে বসার সুযোগ পেয়েছি। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমরা অনেক দিনই একসাথে বসে কথা বলেছি, জনগণের সামনে আমাদের মতামত তুলে ধরেছি। তো আজকে সরকারের 180 দিন, আমরা যদি এই সরকারের 5 বছর মেয়াদ বিবেচনা করি, তাহলে সরকারের মানে 1/10 মোট 60 মাস সময়ের মধ্যে 6 মাস মানে হলো 1/10। আমি প্রথমেই এই 180 দিন এই সরকার সাফল্যের সাথে, আমি এক শব্দ একটা ব্যবহার করলাম, সাফল্যের সাথে এই 180 দিন পূর্ণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সরকারের যারা আছেন এবং এখানে একজন প্রতিনিধি আছেন, উনি সহ সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিবেচনায় রাখতে হবে এই সরকার কি পরিস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা জানি যে একটা ফেসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারপরে একটা অন্তর্বর্তী সময় অতিক্রম করে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, এবং যখন এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে তখন বাংলাদেশ সকল সূচকে নেতিবাচক একটা যাত্রার মধ্যেই এবং কোনো কোনো সূচকে হয়তো স্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছিল। এবং এই সরকারের জন্য আরেকটা বড় দুর্ভাগ্য যেটি ছিল, সেটি হচ্ছে যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ঘটনাটি ঘটে গেল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, সেই সংকট গোটা বিশ্বকে যে নেতিবাচক প্রভাবের মধ্যে ফেলেছিল, বাংলাদেশ কিন্তু এর থেকে কোনো বাইরে ছিল না। তো এইরকম একটা বাস্তবতায়, যেখানে একটা ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, দুর্নীতির যে কালো থাবা আমার জাতীয় অর্থনীতিকে পঙ্গু করেছিল, সেইখানে মুদ্রাস্ফীতি যেখানে আমাদের অনেক বেশি ছিল, নিত্য প্রয়োজনের খাদ্যদ্রব্যের মানে যে ক্রয় ক্ষমতার যে চাপ সাধারণ মানুষের উপর, সেটি যখন প্রবল আকার ছিল, সেই সময় কিন্তু এই সরকার দায়িত্বে ভার গ্রহণ করেছে। এবং এই দায়িত্বভার গ্রহণ করেই এই সরকার, একটু আগে সাকিব ভাই, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নির্বাচনী অঙ্গীকার থাকে, সেই বিএনপির যে নির্বাচনী অঙ্গীকার, সেই অঙ্গীকারের একটা পটভূমি তিনি তুলে ধরেছেন, যে মানে একেবারে 19 দফা থেকে শুরু করে 31 দফা পর্যন্ত, এবং সেটার প্রতিফলন ঘটিয়ে যে নির্বাচনী ইশতিহার, সেই নির্বাচনী ইশতিহার সামনে রেখে তারা জনগণের কাছে ম্যান্ডেট চাইতে গিয়েছিল। মানে জনগণ তাদেরকে দুহাত ভরে ম্যান্ডেট দিয়েছেন, 2/3 ম্যান্ডেট নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এবং প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পরদিনেই তিনি 180 দিনের একটা কর্মপরিকল্পনাও কিন্তু জাতির সামনে তুলে ধরেছিলেন, যে তার সরকার 180 দিনে কোন খাতে অগ্রাধিকার দিতে চায়। এবং সাকিব ভাই একটা মানে তার প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে এই অঙ্গীকার পূরণে সরকারের ইতিমধ্যে গৃহীত অনেকগুলো পদক্ষেপের কথা তিনি তুলে ধরেছেন, যেগুলো আমাদের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, যেগুলো মানুষের জীবনকে সরাসরি মানে স্পর্শ করে সেইগুলো। এখন যে কোনো সরকারেরই বলি, যে কোনো দেশেরই বলি,
কার্যপদ্ধতির মধ্যে কিছু শর্ট টাইম কিছু উদ্যোগ থাকে। 180 দিনের মধ্যে আমরা দেখব যে এই শর্ট টাইম ভিজিবল কিছু সিগনেচার কিছু কার্যক্রম সরকার ইতিমধ্যেই করেছেন এবং এটা সুফল এই দেশের মানুষ ইতিমধ্যেই পেয়েছে বা পেতে শুরু করেছে এবং এটি সম্প্রসারিত হবে, এটি আমরা আশা করি। সরকার তার অঙ্গীকারের মধ্যে 3টা জিনিসের কথা খুব গুরুত্বের সাথে বলেছিল। এর মধ্যে একটা হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্য সেটা যেন একেবারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই ব্যাপারে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। আপনি অর্থনীতির আমাদের অনেক নেতিবাচক সূচকের মধ্যেও এই গত 6 মাসের মধ্যে আপনি দেখবেন যে যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় সেই সময় দেশের আমাদের যে রিজার্ভ, যেটি আমাদের একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, আপনার মনে আছে ডলারের কি হাহাকার একটা অবস্থার মধ্যে, সেখান থেকে একটা সম্মানজনক একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্য দিয়ে কিন্তু উন্নীত হয়েছে। গত 8 মাসে, এই মাসে জুলাই মাসের যে আমাদের মূল্যস্ফীতির 8.32, 8 মাসে এটা সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি আমাদের যে চরম সংকটের মধ্যে আছে, সেই সংকটের মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি কিন্তু 8.32% জুলাই মাসের ছিল এবং এটি 8 মাস বিগত 8 মাসের মধ্যে একটা সর্বনিম্ন পর্যায়ে এটি আছে। এটার প্রভাবও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রভাব কিন্তু আছে, আপনি এটি লক্ষ্য করবেন। এখন আমাদের এই মুহূর্তে এই সরকারের কাছে একটা মানুষের প্রত্যাশা ছিল, সরকারেরও একটা প্রতিশ্রুতি ছিল যে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই, একটা গণ অভ্যুত্থান, এরপরে যে একটা পলিটিক্যাল অ্যানার্কি পৃথিবীর সব দেশে, আমি ইতিহাসের ছাত্র, একটা তৈরি হয়, সেখানে মানুষের জননিরাপত্তাজনিত আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, এগুলো আমাদের ছিল। আমি মনে করি যে এগুলোর উন্নতি হয়েছে, কিন্তু যে প্রত্যাশিত মাত্রায় আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। আপনি দেখেন সরকার কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে। আপনার রামিসার হত্যাকাণ্ড, এটি কিন্তু আমাদের সারা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে সরকারের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং দ্রুত বিচার, এইটি কিন্তু ওই গত কয়েক মাসের একটা প্রভাব আপনি কিন্তু লক্ষ্য করবেন এর পরবর্তী কয়েক মাসে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের যেটা তৈরি হয়েছিল, সেইখানে মানুষের জীবনের নিরাপত্তার জন্য যে কাজগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং এটা সরকারের সাংবিধানিক দায়িত্বের মধ্যে আছে, তো সেইখানে সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে, উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো আমি ইতিবাচকভাবে দেখছি। কিন্তু এটা আরও প্রত্যাশিত মানে এটা আরও মানে প্রত্যাশার জায়গাটা মানুষের ছিল, বিবেচনায় এটাই ছিল, আরও কিছু করার ছিল। এখন ধরেন আরেকটা জিনিস, এখন এই মুহূর্তে মানুষের একটা চরম ভোগান্তির একটা অবস্থান হয়েছে আমাদের বিদ্যুৎ পরিস্থিতি, আমাদের এটি নিয়েও সরকারের অবস্থান। আজকে যখন প্রেস ব্রিফিং হয়েছে, স্থায়ী কমিটির সদস্য আমাদের নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে এই বিষয়টা রাতারাতি পরিবর্তন করা এই সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকার সর্বাত্মক চেষ্টা করেছেন। গতকাল বাণিজ্যমন্ত্রীও বলেছেন যে এটার জন্য আমাদের জন্য একটু সময় লাগবে। তো কিন্তু মানুষ যেটা মনে করে, মানুষ তো যখন অ্যাফেক্টেড হয় তখন কিন্তু সে এটাকেই চিন্তা করে, ফলে মানুষের মধ্যে এটা একটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আছে। সরকারের পক্ষ থেকে আমরা এই কাজগুলোতে দৃশ্যমান একটা পরিস্থিতি। আমি একজন শিক্ষক, ফলে আমি দেখছি যে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই সরকারের কিছু নির্বাচনী অঙ্গীকার আছে। এই সরকার একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন 5 বছরে জিডিপি, আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপির মানে শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে কম, আমাদের এই 54 বছরে 2% কখনো স্পর্শ করতে পারিনি। এই সরকার একটা অঙ্গীকার করেছেন যে আমরা 5 বছরে জিডিপির 5% আমরা শিক্ষা খাতে মানে আমরা ব্যয় করব। এই বছর কিন্তু প্রথমবারের মতো 2% সেখানে স্পর্শ করেছে। 2% বাজেট অনেক বাড়িয়ে, বাজেট 200, 1,36,000 একই সাথে স্বাস্থ্য। এবং আপনি শিক্ষাক্ষেত্রে সরকারের বিশেষ করে তারেক রহমান সাহেবের কতগুলো মানে সুচিন্তিত সুদূর প্রসারী পরিকল্পনা আছে। 3য় ভাষা শিক্ষার পরিকল্পনার কথা আমরা বলছি এবং 5 বছরে 1 কোটি প্রশিক্ষিত স্কিল ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি এবং সেটার সাথে সঙ্গতি রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, তারপরে 3rd ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এই পরিকল্পনাগুলো সরকার হাতে নিয়েছেন এবং কিছু কিছু ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করেছেন। একটু আগে আপনারা বলেছেন যে বাচ্চাদেরকে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে কতগুলো সিদ্ধান্ত ইতিমধ্যেই যেটি কার্যকর করা হয়েছে, সেখানে হলো দুস্থ যে সমস্ত শিক্ষার্থী আছে, অসচ্ছল শিক্ষার্থী, তাদের বৃত্তির পরিমাণ দ্বিগুণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে, স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। আর সর্বোপরি একটা এই সরকারের মধ্য দিয়ে আমি যেটি দেখছি যে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের
আকাঙ্ক্ষা এবং সেটা বাস্তবায়নের প্রচেষ্টা তারেক রহমান চেষ্টাটা নিয়েছেন। চলছে। আমি এই কথাটা শেষ করতে চাই। আপনি দেখবেন জুনায়েদ ভাই সাকি প্রথম সরকারে আসছেন, মন্ত্রী পরিষদে আসছেন, উনি কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি নেন নাই এবং তারা সিদ্ধান্ত নিয়ে এটি নেন নাই, তারা কিন্তু সরকারি প্লট নেন নাই। এগুলো নিয়ে বাংলাদেশের সংস্কৃতিতে যে মানে কেলেঙ্কারির ইতিহাস আমরা জানি, এই জনাব তারেক রহমানের সরকার এবং ওনারা যারা আছেন তারা কিন্তু এই কেলেঙ্কারির ইতিহাস তৈরি করতে তারা দেননি। আপনারা একটু আগে বলেছিলেন যে প্রধানমন্ত্রী, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি, সেই সরকারও কিন্তু ছিল সচিবালয় কেন্দ্রিক সরকার। বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে গিয়েছিল যে প্রধানমন্ত্রী জনগণের প্রতিনিধি হিসেবে যে জনগণের কাছে যেতে হয়, জনগণের সমস্যা শুনতে হয়। তারা তো ঠিক জনগণ দ্বারা নির্বাচিত তো ছিল না, এটা তুলনা খুব প্রয়োজনীয় নয়। এইটা তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে এই 180 দিনে এটা সূচনা করেছেন। আমরা প্রত্যাশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং একটা সরকারের কর্মপরিকল্পনা কতগুলো শর্ট টাইমের হয়, শর্ট টাইমের অনেকগুলোই আমরা দেখেছি যে শুরু হয়েছে, আর লং টাইম পরিকল্পনা একটু আগে উনি বলেছেন যে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার কথা, ওনারা স্ট্র্যাটেজিক প্ল্যানও তারা পরিকল্পনা। আমরা এই দীর্ঘমেয়াদী বিষয়টা আবার আসবো আপনার কাছে শুনবো। তো অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম আপনাকে। জুনায়েদ সাকি ভাই, আপনি প্রথম ধাপে যেটা বলেছেন, সরকারের যেসব সাফল্যের কথা আপনি উল্লেখ করেছেন তার বেশিরভাগই হলো সিগনেচার প্রোগ্রাম, যেটাকে অনেকে বিরোধীরা বলছেন যে পপুলারিজমের দিকে মনোযোগ। দীর্ঘস্থায়ী টেকসই যে কর্মপরিকল্পনা, আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন, সেই দিক থেকে আপনারা এই 180 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কি জিনিস করতে পেরেছেন যেটা দ্বারা আপনার মনে হয় যে আপনাদের সরকারের যে অঙ্গীকার যে বাংলাদেশকে বদলে দেবেন, একটা নতুন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করবেন, যেখানে কর্মসংস্থান হবে, যেখানে বাংলাদেশের আত্মমর্যাদা এবং এইখানে সাম্যতা, যে ধনী গরিবের এত ব্যবধান দেশে, কিংবা প্রতিবেশী রাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় আমাদের যে আত্মমর্যাদা হানিকর বিষয়গুলো ঘটতো, সেই সব ক্ষেত্রে আপনি অগ্রগতি কতখানি হয়েছে বা ভবিষ্যতে আরও কি করলে মনে হবে যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ভোট দিয়ে বিপুল রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনলো সেটি আপনারা পারবেন? না দেখুন, আমরা তো প্রেক্ষাপটটা জানি এবং সেখান থেকে এই বর্তমান সরকার দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতি, ব্যাপকভাবে লুটপাট হয়েছে, সম্পদ, আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছিল প্রায়, এবং নানা দিক থেকে ইনস্টিটিউশনাল একটা মানে প্রতিষ্ঠানগুলো দলীয়কৃত হয়ে ভয়ঙ্কর একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। তো এইটাকে পুনর্গঠন করার কাজ অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু কাজ হয়েছে এবং বর্তমান নির্বাচিত সরকারের উপরেই এই দায় এবং প্রত্যাশাটা বড় আকারে হাজির আছে। তো আবার যেটা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এখানে আসার ফলে মানুষের প্রত্যাশাটাও কিন্তু অনেক বেশি। তো একদিকে হচ্ছে যে প্রত্যাশা অনেক বেশি, কিন্তু শুরু করতে হচ্ছে আপনাকে যেখান থেকে, সেটা পুনর্গঠন করার কাজটা করতেই বেশ কিছুটা সময়ের দরকার। যে কারণে আমাদের কিন্তু প্ল্যানটা হচ্ছে যে প্রথমে পুনরুদ্ধার, তারপরে কিছুটা উত্তরণ এবং তারপরে পুনর্গঠন করে একটা অভিষ্ট লক্ষ্যে যাওয়া, একটা দিকে যাওয়া। তার মানে পুনরুদ্ধার পর্বে আমরা এখন আছি। এবং ইতিমধ্যে সরকারের মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা এটা আমরা দেখেছি যে অন্ততপক্ষে প্রথম 2 বছরকে পুনরুদ্ধার পর্বই হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন এই কাজের মধ্যে 3টা বড় জায়গা আছে। একটা হচ্ছে রাজনৈতিক সংস্কারের জায়গা, যেটা অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা। সেটা মানে সেই জায়গা নিয়ে যতটুকু জাতীয় ঐকমত্য হয়েছে সেটার বাস্তবায়ন আগামী প্রথম 6 মাসের মধ্যেই আপনার সঙ্গে একটা কমিটি গঠিত হয়েছে, বৈঠকও হয়েছে এবং এই কাজটা চলমান থাকবে এবং যথাসম্ভব দ্রুত এই সংস্কার সম্পন্ন করা, সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা এবং সেটা বাস্তবায়ন করা। কিন্তু সেখানে বিরোধী দল যে সম্পৃক্ত হয়নি, এটা কি সরকারের জন্য কোনো অপূর্ণতা, বা এটা কি তারা বলতে চাইছে যে তাদের ছাড়া সরকার একাই এই পথে হাঁটছে? এটা কিন্তু মানে কি বলে উন্মুক্ত আছে, অর্থাৎ এখানে বিরোধী দলকে সদস্য রেখেই কমিটি তাদের পদ এখনো তারা
তাদের প্রতিনিধি নাম দেননি, কিন্তু সেখানে তারা আসতে পারেন এবং তারা আসলে তারা অবশ্যই তাদের মতামত দিয়ে সেই জায়গাটা করবেন। এই পুরো প্রক্রিয়াটার তবে একটা জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিকতা হিসেবে এটা আছে, কারণ ওইখানে তো জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছিল এবং সেটা স্বাক্ষরিত হয়েছিল। সেই স্বাক্ষরিত জায়গায় কিভাবে বাস্তবায়ন হবে তারও একটা ওখানে কথা বলা হয়েছিল। এবং পরবর্তীকালে নির্বাচনের সময় যে অন্য প্রসঙ্গগুলো এসছে, গণভোট কিংবা সংবিধান সংস্কারের পরিষদের প্রশ্ন কিংবা এই যে সবগুলো সংস্কার প্রস্তাব 4টা ইয়েতে নিয়ে আসা, এর মধ্যে কিন্তু গণভোটের ব্যাপারে একটা ঐকমত্য হলেও ওই 4টি দাবি প্রসঙ্গে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের প্রশ্নে মানে একটা জাতীয় ঐকমত্য তৈরি হয়নি। প্রস্তাব বিভিন্ন দলের ছিল, আমাদেরও ছিল, কিন্তু জাতীয় ঐকমত্য তৈরি না হওয়ার ফলে ওই যে জুলাই জাতীয় সনদ যেখানে ঐকমত্যের জায়গা তৈরি হয়েছিল, যেখানে একটা পথ বলা আছে যে এখানে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা তো আছেই, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট আকারে আছে, এবং এইটা যে দল মানে জনগণের ম্যান্ডেট লাভ করবে তাদের প্রস্তাবটাই সেখানে প্রাধান্য পাবে। এই জায়গাটা মোটামুটিভাবে ওই জুলাই জাতীয় সনদের মধ্যেই পরিষ্কার করে বলা আছে এবং সেটা ঐকমত্যভাবেই সিদ্ধান্ত হয়েছিল। সেই দিক থেকে এটা বাস্তবায়ন করার কাজটা এখন যেহেতু জনগণের মানে নির্বাচনী ম্যান্ডেট, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে, ফলে এই ক্ষেত্রে তাদের মতই প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক জায়গা। সেই দিক থেকে মূল প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদে যেখানে ঐকমত্য হয়েছে সেইটা বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা বাস্তবায়নের পথ তৈরি হচ্ছে এবং এটা সকলকে নিয়ে করার জন্যই উদ্যোগটা নেওয়া হয়েছে। এখন প্রত্যেকেরই তো যার যার অবস্থান, স্বাধীনতা। দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই দুটো আবার পরস্পর সম্পর্কিত, এবং সামাজিক সাংস্কৃতিক সংস্কার সেটাও খুব গুরুত্বপূর্ণ। মানে 3টা জিনিসই পরস্পর সম্পর্কিত এবং এটা কোনোটা ছাড়া কোনোটা আসলে খুব বেশি এফেক্টিভ হয়ে উঠবে না। তো সেই দিক থেকে অর্থনীতির ক্ষেত্রে বড় আকারের সংস্কার এবং অর্থনীতির গণতন্ত্রায়ন সরকারের একটা লক্ষ্যের জায়গা ছিল, এবং সেই কারণে বললাম যে 3টা বড় জায়গায় সরকার মানে হাত দিয়েছে। একটা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতে বড় আকারে বিনিয়োগ করা। এখন কেউ কেউ মনে করছেন এটা পপুলিস্ট একটা ইয়া হচ্ছে। আসলে প্রথমত মানুষের জীবনে স্বস্তি আনা, সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের নানা রকম সংকটের মধ্যে তারা ছিলেন এবং সেইটাকে যতটা পারা যায় এই সীমিত সামর্থ্যের মধ্যে সেখানে স্বস্তি আনা, সেটা একটা অবশ্যই লক্ষ্য। কিন্তু এটাকে কেবলমাত্র স্বস্তির জায়গা থেকেই দেখলে হবে না, এটা কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি চিন্তা করেন এটা একটা বিনিয়োগ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের হাতে যে অর্থ যাচ্ছে, নানা ধরনের সামাজিক সুরক্ষার সুবিধা যাচ্ছে, এইটা তারা কিন্তু সেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক তৎপরতাকেই আরো গতিশীল করছে। এটা একদম তৃণমূল পর্যন্ত অর্থনৈতিক তৎপরতা গতিশীল হচ্ছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে মানে বড় আকারে বিনিয়োগ করা, যাতে করে এটা দীর্ঘমেয়াদে আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেটা ফলাফলটা দেয়। আপনি যদি দক্ষ মানব শক্তি করতে না পারেন তাহলে তো আপনি আসলে অর্থনীতির বড় ভিত্তিটা তৈরি করতে পারবেন না। এবং তৃতীয়ত হচ্ছে সাইমালটেনিয়াসলি এই যেটা বললাম যে বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী এবং একটা উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা, এবং সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে যে ধরুন জ্বালানি, হ্যাঁ এটা ঠিক যে জ্বালানি সমস্যা সরকার এখনো যাকে বলে যে রাতারাতি সমাধান এটা করতে পারেনি, এটা করতে পারা সম্ভব মতো বিষয় নয়, এটা বিষয় নয় এই জিনিসটা, কিন্তু মানুষ তো এটার ভুক্তভোগী। এখন যখনই বিদ্যুতের সংকট হচ্ছে, জ্বালানির সংকটের ফলে কলকারখানা ব্যাহত হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন এটা তো ভুক্তভোগী এবং আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ভোগান্তির মধ্যে আছে। এটা তো বাস্তবতা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং সরকারের দিক থেকে জনগণের এই দুর্ভোগের প্রতি কিন্তু সরকার সমব্যথী। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সামনে আপনার যে বিদ্যমান বাস্তবতা তাতে আসলে সর্বাত্মকভাবেই সবগুলো পথ অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে সমাধানের ক্ষেত্রে। সাম্প্রতিকভাবে একটা ঘটনা ঘটেছে, কয়েকটি বয়লার একটা মানে সেটা বন্ধ হয়ে গেছিল এবং সেখানে কিছু ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো ইতিমধ্যেই এবং আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোকে ঠিকঠাক করা হয়েছে এবং ঠিকঠাক করার ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটছে। এখন যেটা খুব দ্রুতই ঘটবে, কিন্তু তারপরেও কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সমস্যা আছে, সেইটার সমাধান করার জন্য সরকার
একটা নীতিগত পরিবর্তন ঘটিয়েছে। সেটা হচ্ছে একটা আমদানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি ব্যবস্থা থেকে একটা আত্মনির্ভর জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে যাওয়া যায়, সেই নীতিমালার দিকে আপনি এগিয়ে তার জন্য যাচ্ছেন। 3টা গুরুত্বপূর্ণ জায়গা আছে। 1 নম্বর হচ্ছে যে আমরা আমাদের দেশের যে গ্যাস সম্পদ সেইটাকে সর্বাত্মকভাবে উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রিনিউয়েবল এনার্জি এই মুহূর্তে আমাদেরকে, ফলে আগামী সরকার 5,000 মেগাওয়াট এবং ন্যূনতম মানে স্বল্প মেয়াদী এবং 5 বছর মেয়াদীর মধ্যে 10,000 মেগাওয়াট পর্যন্ত লক্ষ্যমাত্রা স্থির করেছে। এখন এইটা যদি হয় এবং আমাদের জ্বালানির যদি সোলারের দিকেও মনোযোগ জ্বালানির আছে যদি আপনি আপনাদের। একটা ন্যূনতম আমরা মজুদ রাখতে পারি, তাহলে এই পরিস্থিতিগুলো আগামী দিনগুলোতে আরো বেশি করে মোকাবেলা করা সম্ভব হবে। এখন আপনি আন্তর্জাতিক পরিস্থিতি দিকে তাকালে বোঝেন যে অভিঘাতটা কিন্তু বাইরে থেকে এসছে। তো এটা গেলে একটা বিষয়। অন্যান্য যে প্রসঙ্গগুলো বললাম, ব্যাংক খাত, আর্থিক খাত, ডিরেগুলেশন, মানে ব্যবসা সাশ্রয়ী করা, সহজ করা, কিংবা আমাদের প্রযুক্তিগত জায়গাটাকে ডেভেলপ করা, আমাদের পরিবেশ প্রকৃতি নদী ব্যবস্থাপনা ঠিক করা, আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, এবং এই পুরো আয়োজনটা হচ্ছে উৎপাদনমুখী অর্থনীতির জন্য দরকার। এই পুরো জিনিসটা করা হচ্ছে। সামাজিক সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু সরকার ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে, কোনোভাবেই যাতে বিভেদ এবং ফ্যাসিবাদের যে কৌশল সেটা না হয়। ফলে মানে ধর্ম, সংস্কৃতি সবগুলো প্রশ্নে কিভাবে সমাজের মধ্যে ওই যে স্থিতিশীলতা এবং সম্প্রীতি সামাজিক আনা যায়। গুণনটাকে যে ভেঙে দেওয়া হয়েছিল, সাংস্কৃতিকভাবে যে একটা বিদ্বেষের জায়গা তৈরি করা হয়েছিল, সেই জায়গায় ওকে কাজ করার চেষ্টা করা হচ্ছে। সমস্যা যে নাই তা না, সমস্যা অনেকগুলো এখনো বিরাজ করছে, কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধান করার অ্যাপ্রোচটা নিয়েই আগানো হচ্ছে। এখানে কোনো পরিস্থিতিতেই রাতারাতি বদলের তো আসলে কিছু সুযোগটা কিছু নেই। বিষয়ে তাৎক্ষণিক স্বস্তির বিষয় আপনারা চেষ্টা করছেন, সব জায়গায় সফল হচ্ছে হ্যাঁ, এমন ধরুন দাবি আইন করার শৃঙ্খলা সুযোগ নেই। পরিস্থিতি, আপনি আবার কিছু আইন জায়গা শৃঙ্খলা মধ্যমেয়াদী এবং নিশ্চয়ই দীর্ঘমেয়াদী। অনেক অভিযোগের জায়গা আছে, আমরা কিন্তু সরকারের অ্যাপ্রোচ হচ্ছে আমরা আরেকবার আপনার কাছ থেকে একটু শুনবো। তার আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনি যদি বলেন যে একদিকে মন্ত্রী মহোদয় যেটা বলছিলেন যে কিছু তাৎক্ষণিক স্বস্তি মানুষ আশা করে, সেদিকে চেষ্টা আছে, কিন্তু সব ক্ষেত্রে তাৎক্ষণিক সফল হওয়া সম্ভব নয় এবং মানুষের অসন্তুষ্টি কিছু কিছু জায়গায় আছে, যেটা আপনিও বলেছেন, বিদ্যুৎ নিয়ে আছে, দ্রব্যমূল্য নিয়ে কোথাও কোথাও অসন্তুষ্টি আছে, বিভিন্ন বিষয় নিয়ে, ঢাকার যানজট নিয়ে। কিন্তু এটা তো একদিনে সৃষ্টি হয়নি, এটা সরাতেও সময় কিছুটা দিতে হবে। কিন্তু এর বাইরেও ধরেন আন্তর্জাতিকভাবে আমাদের যে আত্মমর্যাদা পুনরুদ্ধারের যে চেষ্টা, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, চায়না সফর এবং ভারতের সঙ্গে যে বায়োলেটারাল রিলেশনশিপের যে বিষয়গুলো আমরা দেখছি, সেইখানে সরকারকে আপনি কি সঠিক পথে আছে মনে করেন, বা অগ্রগতি কতখানি, বা আরও কি হলে আপনি আরও বেশি সন্তুষ্ট হবেন, দেশের মানুষের, দেশের জন্য উপকার হবে? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন, আমাদের এই সরকারকে তো আসলে আমরা সকলেই এটা বুঝি, দেশের প্রত্যেক মানুষই বুঝে যে কী পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় তারা এসেছেন এবং রাষ্ট্র পরিচালনায় এই 6 মাস তারা অতিক্রম করেছেন। এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ বা সরকারের উদ্যোগ বা তাদের কার্যতৎপরতা, আসলে মানুষের এই যে প্রত্যাশার জায়গাটা তো অনেক, সেই কারণে আমাদের এই প্রাপ্তিটার সাথে মানুষ প্রতিনিয়ত একটা যোগ বিয়োগ করছেন। এবং আমি মনে করি আজকে আপনারা যে এই 180 দিন পরে আসছেন এবং সরকারও যে একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের কাজের আত্মমূল্যায়ন, এটা খুব জরুরি। এবং এই সরকার 100 দিনের করেছে, এখন 180 দিনের করেছে, আর আরও সামনের দিকে তাদের মানে ইন্টারিম একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এগুলো মূল্যায়ন করে যদি অগ্রসর হওয়া যায়, একটা পজিটিভ দিক হবে। এখন আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি, আমরা এমন একটা বাংলাদেশ ভূবাস্তবতার মধ্যে আছি, ভূরাজনীতির এমন একটা কৌশলগত অবস্থানের মধ্যে আমাদের আছে, ইন্দো প্যাসিফিক আছে আমাদের, তারপরে আমাদের আরও অনেক রকমের ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের দিকে পরাশক্তিগুলোর একটা নজর, আমাদের বৃহৎ শক্তিগুলোর একটা নজর আছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি গত 15 বছরে আপনি যদি বলেন যে আত্মমর্যাদার জায়গাটায় আমরা ছিলাম না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের পররাষ্ট্রনীতির যে জায়গাটার মধ্যে থাকা দরকার ছিল সেটি থাকিনি, এবং একটা প্রতিবেশী বৃহৎ শক্তির প্রতি আমাদের যে নতজানু অবস্থা তৈরি হয়েছিল, সেই নতজানু অবস্থা থেকে আমাদের পররাষ্ট্রনীতির একটা মানে সার্বভৌম স্বাধীন আত্মমর্যাদাশীল জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করা, এই লড়াইটাও কিন্তু অনেক কঠিন লড়াই। জনাব তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রথম বিদেশ সফরে গেছেন, আপনি যেটা বলেছেন মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছেন। সেখানেও কিন্তু তার একটা কৌশলগত, আমি মনে করি যে দূরদৃষ্টির পরিচয় তিনি দিয়েছেন, এবং সেই সফর তিনি যে মালয়েশিয়ার মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের রাজনীতিকে কেন্দ্র করে এখন ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ত্রিমুখী লড়াই আমাদের আছে, সেখানে তারেক রহমান সাহেব মালয়েশিয়া দিয়ে তার সফর শুরু করেছেন, এবং চীন আমাদের এখন উন্নয়ন সহযোগী হিসাবে একটা খুব গুরুত্বপূর্ণ দেশ, সেখানে তিনি মহাজাদু দেখিয়েছেন। এবং এই দুই দেশে তার সফর এবং তাকে যে অভ্যর্থনা, এবং সেইখানে এই সফর থেকে যেটুকু অর্জন, সেটুকু আমরা পররাষ্ট্রনীতির প্রাথমিক পরীক্ষায় আমরা বলতে পারি, এবং প্রাথমিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ভারতের সাথে আমাদের শেখ হাসিনার প্রশ্নে, ফেসিস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, এবং এই ফেসিস্ট একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফেসিস্ট সরকারের পতনের পর ভারত একটা দেশ হিসাবে আমাদের বাংলাদেশের প্রতি যে ধরনের আচরণ তৈরি করেছে, এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত, আমি বলবো যে বাংলাদেশের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত এই ক্ষেত্রে তারা ভারতের এই যে দাদাগিরি সুলভ মনোভাব এবং দীর্ঘদিন বাংলাদেশকে এক ধরনের হেজিমনি তৈরি করার যে অবস্থা, সেটার একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছিল। জনাব তারেক রহমান সরকার আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশকে একটা মানে প্রতিবেশী সুলভ স্বাধীন রাষ্ট্র, আত্মমর্যাদাশীল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার সব ধরনের মানে সক্ষমতা দেখিয়েছে। সাম্প্রতিক আপনার একটা ঘটনা এর প্রমাণ, আমাদের শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে সংবাদ সম্মেলনে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, যে দলটি নিষিদ্ধ এবং যিনি শেখ হাসিনা বাংলাদেশকে গণ অভ্যুত্থানের মুখে যিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ভারত যে বাংলাদেশের একটা অনুরোধ উপেক্ষা করে তাকে সেই কাজটি করতে দেওয়ার পরবর্তী প্রতিক্রিয়া বাংলাদেশ যেটি দেখিয়েছে, আমরা মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এবং স্টেটমেন্ট করে না, ফরেন মিনিস্ট্রি সফরের আগের কথাই আমরা বলি যে ওই পতিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এবং সেখানে রাজনৈতিক তৎপরতার প্রতিক্রিয়া হিসাবে আমাদের থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিক্রিয়া বার্তাটি ছিল, সেটি কিন্তু আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমি মনে করি যে আমরা যথাযথভাবে আমাদের অবস্থানটি ব্যাখ্যা করতে পেরেছি, এবং ভারতকে এখানে এসে তাদের অবস্থান বারবার পরিষ্কার করতে হচ্ছে। এটা একটা জিনিস। আর যেটা বলছেন যে এই যে বিমস্টেকের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের ভারতের হাই কমিশনার, তারপরে রয়ের যিনি প্রধানের আগমন, এবং সেইখানে বাংলাদেশ এই অবস্থানটি গতকাল যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি যেভাবে সেটি আমাদের সামনে, জাতির সামনে যেভাবে উপস্থাপন করে বাংলাদেশের অবস্থানটাকে ব্যাখ্যা করেছেন, প্রধানমন্ত্রীর সরকারের এই সরকারের অবস্থানটাকে ব্যাখ্যা করেছেন, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ হিসাবে, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে এটা আমরা প্রত্যাশা করি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনি সরকারের তরফ থেকে এই অল্প সময়ে যতটুকু পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিকভাবে এবং দীর্ঘমেয়াদী সে সম্পর্কে বলেছেন, এই সময়ের মধ্যে কি একজন সরকারের অংশীদার হিসেবে একটা মন্ত্রণালয়ে আপনি আছেন, কোনো অতৃপ্তি আছে যে আরও কিছু করতে পারলে ভালো হতো, বা ভবিষ্যতে আমরা মানুষের স্বস্তি দেওয়ার জন্য এবং টেকসই উন্নয়নের জন্য আরও এই করার আকাঙ্ক্ষা আছে মানুষের জন্য? খুব সংক্ষেপে বলি, যেমন ধরুন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতা থেকেই এই যে একটা প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্পের কনসেপশন থেকে শুরু করে ওয়ার্ক অর্ডার পর্যন্ত মাঝখানে যে লম্বা সময় লাগে, যে প্রক্রিয়াগুলো, সেই সময়সীমা কমিয়ে নিয়ে আসা, তারপর সেটাকে বাস্তবায়নে নেওয়া, বাস্তবায়নের ক্ষেত্রে যে আবার ব্যয় বৃদ্ধি, সময় বৃদ্ধি, আবার ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আবার এসে সময় ব্যয় বৃদ্ধি, এই হোল প্রক্রিয়াটাকে কতটা কমিয়ে নিয়ে এসে মানুষের সমস্যাগুলো সমাধান করা যায়। বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হয়, ঢাকা, চট্টগ্রাম কি পরিণতি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জায়গা, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে গেলে, কিংবা বিদ্যুৎ জ্বালানির কথা আমরা বললাম, কিংবা ধরুন শিল্প কলকারখানার জন্য অন্যান্য সমস্ত আয়োজন, আমাদের তরুণদের শিক্ষা এবং প্রশিক্ষণ, তাদের জন্য কর্মসংস্থান, নতুন ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এই সব কিছু আরও অনেক দ্রুততার সাথে করা গেলে নিশ্চয়ই এটা মানে ইয়ের জায়গা হতো। আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে তো যাকে বলে যে এর মধ্যেই, এই বাস্তবতার মধ্যেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে। একদিকে ক্রমাগত সংস্কার আনা, প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা, প্রয়োজনীয় আইন কানুন বদলানো, এবং অন্যদিকে এই নতুন পরিকল্পনাকে এই বাস্তবতার সাথে
মানে মধ্যে প্রতিফলিত করা এবং সে অনুযায়ী পুনঃসজ্জিত করা, এটা করার প্রস্তুতিকালীন সময় হিসাবে 6 মাস কিন্তু খুব বড় না। মানে বাংলাদেশে এত জঞ্জাল, সেই দিক থেকে আমরা বলবো যে যতটুকু অগ্রগতি হয়েছে তার মধ্যে যেমন ঐকান্তিক চেষ্টা ছিল, আবার অনেক অতৃপ্তিও নিশ্চয়ই আছে, কিন্তু মানুষের চাহিদা প্রত্যাশার তুলনায় হয়তো অনেক জায়গাতে এখনো পর্যন্ত পুরোপুরি সেই পূরণটা হয়নি। কিন্তু দিন যত যাবে, যদি পরিস্থিতি একেবারে এই যে মানে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষাটা আছে সেইটা, সেই শক্তির উপর দাঁড়িয়ে আমরা আশা করি পরিবর্তনগুলো অনেক বেশি দৃশ্যমান হবে। যদিও এখানে আমরা অপরাজনীতির একটা চেষ্টা, পুরনো বন্দোবস্তের রাজনীতি, মানে এইরকম একটা অভ্যুত্থানের পরে একটা পুনর্গঠনের কাজে যে পরিমাণ ধরুন আরও সমালোচনাটাকে যেভাবে ইতিবাচক সমালোচনার জায়গায় হওয়া দরকার, ইতিবাচক এই অর্থে যে সমালোচনা মানে প্রত্যেকটা কাজ কিভাবে ভালো হতে পারে সেই জায়গা থেকে, বরং একটা পুরনো বন্দোবস্তের কায়দায় রাজনীতি আর কি চলছে, সেটা খুব পরিবেশটা কে অনেক সময়ই অসুবিধা করে। কিন্তু মনে হয় যে বাংলাদেশের জনগণ এবার একটা পরিবর্তন চাইছে এবং সরকারের ঘোষিত নীতির মধ্যে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিফলিত এবং সেটা বাস্তবায়ন করার অঙ্গীকারটাও আছে। আমরা আশা করি যে সেটা সামনে ভালো ফল নিয়ে আসবে। নিশ্চয়ই আমরা সে ভালো ফলের জন্যই অপেক্ষা করব। যেটা বলছিলেন যে রাজনীতি, অতীতে যে অগ্রহণযোগ্য নানান রকমের পলিসি, রাজনীতি, সরকার যা করেছে ফ্যাসিবাদী, কিন্তু এখন তো নির্বাচিত সরকার, জনগণের সরকার, বিরোধী দলও তো সরকারেরই অংশ। সেই ক্ষেত্রে বিরোধী দলের এই 180 দিনের মূল্যায়নটাও তো জরুরি। খুব সংক্ষেপে যদি বলেন, বিরোধী দল সরকারের অংশ হিসেবে কি সহযোগিতামূলক আচরণ করেছে এবং ভবিষ্যতে কি হলে জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র পাওয়া যাবে? দেখুন, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো একটা দেশ কেবলমাত্র সরকারের সদিচ্ছা কর্মপ্রচেষ্টার উপরেই এর সাফল্য নির্ভর করবে না। বিরোধী দলের যেরকম ভূমিকা আছে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমারও কিছু দায়িত্বের জায়গা আছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমার যে দায়িত্বটি যথাযথভাবে পালন করি, তাহলে সাফল্যটা নিশ্চিত হবে। এখন এই ক্ষেত্রে আপনি যদি বিরোধী দল দেখেন, আমরা সেই পুরনো বন্দোবস্ত, সাকিব ভাই যেটা বলেছে, আমরা একই রকমের একটা বন্দোবস্তের আলামত লক্ষ্য করছি। বিরোধী দল এখন একটা কার্যকর সংসদ পেয়েছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ, সংসদ যে একটা কার্যকর এবং সেখানে যে গঠনমূলক একটা আলোচনা হতে পারে, বা বিরোধী দল সেখানে যে তাদের একটা মতামত প্রকাশ করতে পারে সরকারের ইচ্ছার বাইরে গিয়ে বা সরকারের ইয়াগুলোকে সমালোচনা করে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ অনেকদিন দেখেনি। তো ফলে আমরা মনে করেছি এবং এটা প্রত্যাশা করি বিরোধী দল এই সংসদটাকে কার্যকর করার জন্য তারা তাদের এই ভূমিকাটা পালন করবে। কথায় কথায় রাজপথে যে সরকারকে হুমকি দিয়ে মানে পুরনো দিনের যে রাজনৈতিক সংস্কৃতি, এটি কিন্তু আর চলবে না। এই বিরোধী রাজনৈতিক দলকেও এটাকে মনে রাখতে হবে, যারা এখন ক্ষমতায় আছেন তারাও কিন্তু 2/3 ম্যান্ডেট নিয়ে, এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আছেন। তারা যেমন দাবি করেন যে তাদের সাথে মানুষ আছে, তাদের ফলে আমরা এই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই না। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা দেখে বা কার্যক্রম দেখে, যেমন আমাদের একেবারে এই সরকারের যারা আছেন তাদেরও একেবারে আত্মতুষ্টি, আত্মশ্লাঘা অনুভব করার কোনো কারণ নেই, কেননা এই আত্মতুষ্টি, আত্মশ্লাঘা ভবিষ্যতে তাদের কর্মপরিকল্পনা গ্রহণে তাদেরকে মানে কর্মবিমুখ করতে পারে। ফলে আমি রাজপথে কিন্তু নাম নেওয়াটা বিরোধী দলের অধিকার, আমি মনে করি ধরেন চিলে কান নিয়ে গেছে, জি জি না তাকিয়ে চিলের দিকে সেটা তো আমরা মনে করি যে জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাকে মনে রাখতে হবে যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, এবং তিনি জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে তিনি নিরলস কাজ করে যাবেন এবং জাতির প্রত্যাশা পূরণে আমাদের অনেক সংকট আছে, কিন্তু এই সংকটের মধ্যেও আমাদের যে প্রত্যাশা পূরণে সরকারের তরফ থেকে কোনো রকমের শৈথিল্য নেই, এইটা আমরা যদি অন্ততপক্ষে দেখতে পারি, জাতি মনে হয় অন্ততপক্ষে স্বস্তি পাবে। সরকারের জন্য শুভকামনা, এবং সাকিব ভাইদের জন্য যে আমাদের আশার কথা উনি শুনিয়েছেন, যে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বদলে দেওয়া বাংলাদেশ, সেই প্রত্যাশা আমরা দেখতে চাই। শুভকামনা এই সরকারের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। হ্যাঁ, প্রিয় দর্শক, কাজ করতে গেলে সবই সঠিক হবে সবসময় এমন নয়, কিছু ভুল হয়, কিছু অগ্রহণযোগ্য হয়। মাত্র 180 দিন সরকার একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। বিশাল ঋণের বোঝা নিয়ে
যাত্রা শুরু করেছে। দীর্ঘ 16.5 বছরের ফ্যাসিবাদের যে কাঠামো নষ্ট করে যাওয়া যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা নিয়ে যাত্রা শুরু করেছে। কোথাও কোথাও ভুল হতে পারে, সরকারের প্রতিও নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে সেই ভুল থেকে তারা শিখবে এবং জন আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যাবে, যেটা সম্মানিত দুই অতিথির কাছ থেকে আমরা শুনলাম এবং সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতিও আমরা পেলাম, নিশ্চয়ই সেভাবে আমরা এগিয়ে যাব। জনগণের তরফ থেকেও সরকারকে সময় দেয়া, সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব।